ওকে, শতকরার দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন, আমি এখানে একটা প্রশ্ন লিখছি। মূলত এখানে প্রশ্ন লেখা হয়নি, প্রশ্নের অর্ধেকটা লেখা আছে যে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 5,000, বছরের শুরুতে 10% নতুন শিক্ষার্থী ভর্তি হলো। এখন প্রশ্ন অনুযায়ী প্রশ্ন বলে দেবে যে আমি শুধু 10%-এর মান বের করব নাকি 110%-এর মান বের করে দেব। দেখেন, প্রশ্ন যদি বলতো যে কতজন ভর্তি হয়েছে, কতজন ভর্তি হয়েছে, তার মানে এই যে নতুন যে 10% ভর্তি হয়েছে, যে 5,000-এর 10%, সেইটা বের করতে বলছে। 5,000 এর 10%, এইখানে শুধু 10%, যে কতজন ভর্তি হইল। কিন্তু যদি বলতো, প্রশ্নটা যদি এইটা না হয়, এরকম হইতো যে 10% নতুন শিক্ষার্থী ভর্তি হইল, এখন শিক্ষার্থী কতজন, এখন শিক্ষার্থী কত। দেখেন, এই যে 5,000-এর 10%, এটার অর্থ হইল শুধুমাত্র ভর্তি হয়েছে কতজন, নতুন করে ভর্তি হয়েছে কতজন, টোটাল স্টুডেন্ট নয়। কিন্তু এটা কিন্তু মোট না, মোট স্টুডেন্ট নয়, শুধুমাত্র কি কতজন ভর্তি হয়েছে। এখন আমার কাছে চেয়েছে কি, মোট শিক্ষার্থী কতজন। যখন মোট শিক্ষার্থী চাচ্ছে, তখন এই 5,000 এর মোট শিক্ষার্থী চাচ্ছে, আমার টোটাল মান দরকার, তখন আমি 100-র সাথে এটা যোগ করে দেব, 110%। এইখানে যে মানটা পাবো, এটা হচ্ছে টোটাল মান। আমরা কি বুঝতে পারছি যে শুধু 10%টা কখন হচ্ছে, যখন আমার এইটার মান দরকার, যে কতজন আসছে, আর যখন টোটাল দরকার, তখন আমি 100-র সাথে যোগ করতেছি। সবাই কি বুঝতে পারছে এই জিনিসটা? হ্যাঁ, 100% মানে হচ্ছে পাঁচ 5,000। এই 100% মানে হইলো কত, 5,000। এখন 10% নতুন ভর্তি হয়েছে, এখন 10% যে নতুন ভর্তি হইলো, এখন আপনার প্রশ্নে কি বলছে, আপনার যে মান দরকার সেটা কি নতুন শিক্ষার্থীদের সংখ্যা চাচ্ছেন, নাকি টোটাল কতজন শিক্ষার্থী হলো সেটা চাচ্ছেন। নতুন শিক্ষার্থীর সংখ্যা চাইলে, যে নতুন কতজন ভর্তি হয়েছে, শুধুমাত্র ভর্তিকৃত নতুন কতজন, তখন শুধু 10%-এর মান বের করলেই হবে। আর যদি বলতো এখন ভর্তি হওয়ার পর টোটাল স্টুডেন্ট কতজন, তখন 110%-এর মান বের করতে হবে। হ্যাঁ, একই রকম ভাবে যদি এই 10% শিক্ষার্থী নতুন ভর্তি না হয়ে 10% শিক্ষার্থী চলে যায়, 10% চলে গেল, 10% চলে গেল, তাহলে 10% যদি চলে যায়, এখন প্রশ্ন যদি হয় কতজন চলে গেছে, তখন 5,000-এর 10% বের করতাম। কতজন চলে গেছে, 5,000-এর 10% বের করতাম। এখন চলে যাওয়ার পর এখন শিক্ষার্থী কতজন, তখন আমি বের করতাম 5,000-এর 90%। সবাই কি বুঝতে পারছি? এখন অনেকে প্রশ্ন করতেছেন যে 5,000-এর 10% বের করে তার সাথে 5,000 যোগ করলে হইতো না? অবশ্যই হবে। এখন যেই অঙ্কটা আপনার এক লাইনে হচ্ছে, সেই অঙ্ক করার জন্য আপনি 2 লাইন করতেছেন। প্রিলিতে আপনার প্রত্যেকটা সেকেন্ডের মূল্য অনেক বেশি। 1 সেকেন্ডে একটা এমসিকিউ দেখাতে পারবেন, 1 সেকেন্ডে একটা জিকে দেখাতে পারবেন। ওই একটা মার্কে আপনাকে প্রিলি পাস করা না করার পার্থক্য তৈরি করে দিতে পারে। তাই আপনাকে প্রত্যেকটা সেকেন্ড সেভ করা জানতে হবে। এবার সবার ক্লিয়ার এই সমস্যাটা? কারণ আমি কিন্তু একটু পরে অঙ্কের মধ্যে আপনাদের ধরবো, অঙ্কের মধ্যে কিন্তু ধরবো আপনাদেরকে, দেখি আপনারা, আপনাদের মনে আছে কিনা। 5,000 প্লাস 5,000-এর 10% লেখা যায়? হ্যাঁ, যায়। অমিত কুমার বিশ্বাস, যায় তো, অবশ্যই যায়। আমি যেহেতু প্রিলির ক্লাস করাচ্ছি, প্রিলির ক্লাসে ছোট্ট ছোট্ট করে লেখা যায় কিভাবে সেটা শিখতে হবে। ওকে, আমরা তাহলে এখন অঙ্ক শুরু করে দিই। আমরা এর আগে 8টা টাইপের অঙ্ক করছি, আজ আমরা টাইপ 9 দিয়ে শুরু করব। দাম কমে বা বেড়ে যাওয়ায় প্রাপ্ত পণ্য বেশি বা কম, আমরা আসলে টাইপের নাম দেখে বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত অঙ্ক শুরু না করব। চলেন আমরা একটু ফুচকা খাই। দেখেন এখানে কি বলছে, ফুচকার দাম 20% কমে যাওয়ায় 25 টাকায় পূর্ব অপেক্ষা 5টি ফুচকা বেশি পাওয়া যায়। তাহলে বর্তমানে একটি ফুচকার দাম কত, এটা আমাদের বের করতে বলছে। এই 20% কমে যাওয়া, দাম 20% কমে যাওয়া, এই কথাটার অর্থ কি?
20% কমে যাওয়ার কথাটার অর্থ কি? প্রতি 100 টাকায় 20 টাকা কমে যায়, তাই না? 20% কমে যাওয়ার কথাটার অর্থই তো এটা। প্রতি 100 টাকায় 20 টাকা কমে যাওয়া, এটাই হলো 20% কমে যাওয়ার অর্থ। সবাই কি বুঝতে পারছি? আমি শুধু এই যে 20% কমে যাওয়া, এটার পরিবর্তে এই লাইনটা লিখলাম, বাংলিশ হয়েছে অবশ্য। হ্যাঁ, প্রতি 100 টাকায় 20 টাকা কমে যাচ্ছে। ওকে। এই ফুচকা খাবেন কে কে? এখানে ফুচকা পছন্দ করেন এমন কেউ আছেন? আচ্ছা, জুমাইরা ফুচকা খাবেন ধরেন, এই হইল জুমাইরা, সে ফুচকা খাবে, তার জিভে জল চলে আসছে, সে ফুচকা খাবে। অনেকেই, আচ্ছা অনেকেই আছেন। ওকে। তো এই যে, আচ্ছা, এই জুমাইরা একটা দোকানে রেগুলার ফুচকা খায়, নিয়মিত ফুচকা খায়। তো সে 25 টাকা প্লেট সম্ভবত ফুচকা খায়, এক প্লেটে নির্দিষ্ট পরিমাণ ফুচকা থাকে। ওকে। সে ফুচকা খায়, 25 টাকা করে দেয় দোকানদার মামাকে, 25 টাকা করে দেয়। তো একদিন ফুচকা খেলো, ফুচকা খেয়ে দোকানদার মামাকে 25 টাকা ফেরত দিল, সরি 25 টাকা দিল। এখন দোকানদার মামা বলতেছে দাম তো কমে গেছে। দাম কমে গেছে মানে কত কমছে? দোকানদার মামা বলতেছে 100 টাকায় 20 টাকা কমছে। যে প্রতি 100 টাকায় 20 টাকা কমে, মানে 100 টাকার ফুচকা খেলে, মানে আগের দাম অনুযায়ী 100 টাকার ফুচকা খেলে 20 টাকা ফেরত দিত। তাহলে 25 টাকার ফুচকা খেলে কয় টাকা ফেরত দিবে? 25 টাকার ফুচকা খেলে কয়টা ফুচকা ফেরত দিবে? কয় টাকা ফেরত দিবে? 5 টাকা। আমরা একটু দেখি। এই 100 টাকায়, 100 টাকায় যদি 20 টাকা ফেরত দেয়, তাহলে 1 টাকায় ফেরত দিবে এই 20 ভাগ 100। যেহেতু সে 25 টাকার ফুচকা খাইছে, তাহলে 25 টাকায় ফেরত দিবে এই 20 ভাগ 100 গুণ 25। আমরা হিসাব করে দেখি, 25 দ্বারা 100-কে ভাগ করলে হয় 4, 4 দ্বারা 100-কে ভাগ করলে 4 দ্বারা 20-কে ভাগ করলে হয় 5। তার মানে 5 টাকা ফেরত দিবে। তো জুমাইরা যখন 25 টাকার ফুচকা খেলো, দোকানদার মামা বলল যে এই যে আপনি 5 টাকা ফেরত পাবেন, এই 5 টাকা ফেরত নিয়ে যান। তো জুমাইরার আর লোভ সামলালো না, জুমাইরা বলল যে না, আমি টাকা ফেরত নেব না, এই 5 টাকার যতগুলো ফুচকা হয় আমাকে ততগুলো ফুচকা দিন। তো দোকানদার মামা তাকে 5টা ফুচকা দিছে। দোকানদার মামা তাকে 5টা ফুচকা দিছে, তার মানে কি? 5 টাকার পরিবর্তে 5 টাকা ফেরত না দিয়ে ওই দামে 5টা ফুচকা দিল। তার মানে 5টা ফুচকার দাম, 5টি ফুচকার দাম কয় টাকা? 5টি ফুচকার দাম 5 টাকা। প্রশ্ন বলছে তাহলে একটি ফুচকার দাম কত? তাহলে একটি ফুচকার দাম 5 ভাগ 5 সমান 1 টাকা। আচ্ছা, এইটা বইয়ে 2টা ফুচকা আছে। আচ্ছা, আমি এখানে 5টা লিখে ফেলছি, ওই একই কথা, ওই 2-এর জায়গায় 5 হবে। আপনারা নিজে বইয়ে তো সমাধান আছেই আছেই। সবাই কি বুঝতে পারছি অঙ্কটা? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা। আচ্ছা, রিপিট করতে হবে না, পরে আরো অঙ্ক আছে, সেগুলো দেখলেও বুঝতে পারবেন। এখন আমি যে এই যে হিসাবটা বের করলাম, এই যে এইখানে, এইখানে যে হিসাবটা বের করলাম, এত বড় হিসাব করার প্রিলিতে আমার টাইম থাকবে না। কি করব? সে 25 টাকার ফুচকা খায়, সেখানে 20% দাম কমছে। তাহলে 20% দাম কমলে 25 টাকায় কয় টাকা কমে? আমরা বের করব 25 এর 20%। এই 20% 120%? 20% হবে না 120% হবে? 25-এর 120%, তাই না? হ্যাঁ, 25-এর 120%। 25-এর 120% হবে না? ও না, 80%, 80%, হ্যাঁ হ্যাঁ, 80% কমে গেছে, 80%। তাহলে 25-এর 80% না? কমলে মাইনাস হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি ভুলেই যোগ করে ফেলছি। তাহলে 25-এর 80%। যারা এটাতে হ্যাঁ বলছেন, 25-এর 80%-এ যারা হ্যাঁ বলছেন, তারা একটু কান ধরবেন, হ্যাঁ, কান ধরবেন, যাতে আর জীবনে ভুল না হয়। 25-এর 80% না, 25-এর 20%। 25-এর 20%। আমি এখানে বের করতেছি কি কয় টাকা কমছে।
কয় টাকা কমছে, 20% হলে কয়টা, মানে 20%-এর মান কত সেটা বের করতে চাচ্ছি। আমি তো এটা বের করতে চাই না, টাকা কমার পর এখন কয় টাকা হয়েছে, আমি কি এটা বের করতে চাইছি? এটা তো বের করতে চাইনি। এটা কিন্তু আমি বের করতে চাই না, আমি চাইছি কি কয় টাকা কমছে, মানে যে 20%-এর মান বের করতে চাইছি, তাহলে 25-এর 20% বের করব। তাহলে 25-এর 20% সমান কত হয়? 25 × 20/100 সমান 5 টাকা। তার মানে 20% যদি দাম কমে তাহলে 25 টাকায় 5 টাকা কমবে, তাহলে 5টা ফুচকার দাম 5 টাকা, তাহলে একটা ফুচকার দাম 1 টাকা। আমরা আরেকটা অঙ্ক করব, এই অঙ্কটা, এইটা এবার আপনারা নিজেরা করেন তো দেখি পারেন কিনা। কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা দুইটি কলা বেশি পাওয়া যায়, বর্তমানে একটি কলার দাম কত? সবাই একটু দ্রুত করার চেষ্টা করি তো। কেউ বই দেখবেন না, বই না দেখে। হিয়া, আপনি আপনি একটু বেশি জটিল জটিল করে ফেলতেছেন। আপনি বেশি জটিল করে ফেলতেছেন, এত জটিলের দরকার নাই। আচ্ছা, আপনারা অনেকেই মান বের করে ফেলছেন, 1.2 টাকা, 1.2 টাকা, বাহ, থ্যাংক ইউ। এই তো আপনারা পারতেছেন, আপনারা পারতেছেন। ওকে, যারা পারতেছেন না, এটা আবার ট্রাই করবেন, হ্যাঁ, এটা আবার ট্রাই করবেন। যারা এখনো বুঝেননি অপেক্ষা করেন, আমি আরো অঙ্ক করাবো। এই অঙ্কটা একটু সবাই করুন তো দেখি। এবার এটা করুন, সময় 60 সেকেন্ড, 60 সেকেন্ডের মধ্যে এটার অ্যান্সার বের করবেন। কেউ বই দেখবেন না, বই না দেখেই 60 সেকেন্ডের মধ্যে এটা অ্যান্সার বের করবেন। রাজীব বলছেন 8.4 টাকা, হিয়া বের করছেন 8.4 টাকা, ওকে। 8.4, 8.4, 8.4, অনেকে 8.4 বের করতেছেন, গুড, বাহ, সবাই ব্রিলিয়ান্ট। হ্যাঁ, 8.4, ওকে। 8.8 না, 8.4 হবে, ওকে, থ্যাংক ইউ। চলেন আমরা এটা একটু সমাধান করি, হ্যাঁ, আমরা এবার একটু সমাধান করি। কলার দাম 20% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, এখন 420 টাকায়। তাহলে বৃদ্ধি যেহেতু পাইলো, 420 টাকায় কয় টাকা বৃদ্ধি পায় সেটা একটু হিসাব করে দেখি। 420 টাকায় কয় টাকা বৃদ্ধি পায়? 420 টাকায়, 420 তাহলে 20%। দেখেন আমি বলছি কি কত টাকা বৃদ্ধি পায় আমি সেটা হিসাব করব, বৃদ্ধি পাওয়ার পর কত টাকা হয় সেটা না, কত টাকা বৃদ্ধি পাইছে, এই জন্য 20% বের করতেছি। তাহলে 420-এর 20% সমান কত হয় হিসাব করলে? 84 টাকা। ওকে, এই যে 84 টাকার দাম বেড়ে গেল, মানে 420 টাকার পরিবর্তে যেই যেই কলাগুলো 420 টাকা দিয়ে কিনতেন, এখন সেই কলা কিনতে আরো 84 টাকা বেশি লাগতেছে। আপনার কাছে টাকা না থাকায় দোকানদার আপনাকে 10টি কলা কম দিছে, তার মানে এই 10টি কলার দাম হইলো 84 টাকা। যেহেতু 84 টাকা কম থাকার কারণে 10টি কলা কম দিচ্ছে, এই জন্য 10টি কলার দাম 84 টাকা। তাহলে 10টি কলার দাম 84 টাকা, একটি কলার দাম 84/10 সমান 8.4 টাকা। এটা সকলেই বের করছেন, ওকে, থ্যাংক ইউ। এটা কি, এই যে একটি কলার দাম 8.4 টাকা, এটা কিন্তু বর্তমানে, মানে এই যে দাম যে বেড়ে গেল, বেড়ে যাওয়ার পর, বেড়ে যাওয়ার পর দাম হলো এখন একটি কলার দাম 8.4 টাকা। সবাই কি ক্লিয়ার? আর কারো সমস্যা আছে? ওকে, থ্যাংক ইউ। এইবার তাহলে আপনারা এই ম্যাথটা সমাধান করবেন দেখি, আপনারা এবার কে কে পারেন। এইটার জন্য আমি আপনাদের সময় দিব 90 সেকেন্ড। 90 সেকেন্ডের মধ্যে প্রত্যেকে দেখি এই ম্যাথটা সমাধান করার চেষ্টা করবেন। কেউ লেকচার বুক দেখবেন না, আপনার নিজের যে একটা মস্তিষ্ক আছে, একটা যে ব্রেন দিছে আল্লাহ, সেটাকে একটু খাটানোর চেষ্টা করেন। দেখি কে কে পারেন। 6.72, 10.5, 8.4, বাহ, এই তো অনেকেই পারতেছেন, কেউ 7 বের করছেন, 8.4, 7, 7, 8.4, 7, 8.4, 7, গুড। আপনারা প্রত্যেকে কমেন্ট করুন, শুনুন, চেষ্টা করুন, চেষ্টা করুন, ভুল হোক, এখন তো ভুল করার সময়। এখন আপনারা যত পারেন ভুল করেন, যত ভুল করবেন তত শিখবেন, পরীক্ষার হলে যেন ভুল না হয়, এইটা মাথায় রাখবেন শুধু। ভুল এখন যত বেশি হোক। 10.5, 6.72, ওকে, আপনাদেরকে 90 সেকেন্ড সময় দিছি।
5 টাকা বের করছেন একজন, 7 টাকা। ওকে, থ্যাংক ইউ। আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। অনেকে 8.4 টাকা বের করছেন। দেখেন এইখানে একটা শব্দ আছে, পূর্বে। আগের অঙ্কে এখানে ছিল কি, বর্তমানে। বর্তমানে 8.4 টাকা একটি কলার দাম, এই অঙ্কটাই কিন্তু। বাকি সব ঠিক আছে। এই বর্তমানে এই শব্দের জায়গায় এখানে আছে পূর্বে। পূর্বে কথাটার অর্থ হচ্ছে দাম বাড়ার আগে দাম, এই কলার দাম কত ছিল, একটি কলার দাম, সেইটা বের করতে বলছে। তাহলে এই অঙ্কটা তাহলে কিভাবে করব, সেটা একটু আমরা দেখি। দেখেন, কলার দাম 20% বৃদ্ধি পাওয়ার ফলে একটি কলার দাম কত হয়েছে, একটু আগে বের করছি। একটি কলার বর্তমান দাম কত, এই যে 20% দাম বেড়ে যাওয়ার ফলে বর্তমানে একটি কলার দাম কত, একটি কলার দাম সবাই বের করছিলাম আমরা একটু আগে, 8.4 টাকা। এই পর্যন্ত আমি বের করলাম না কিন্তু, এটা যেহেতু আগেই বের করছি, এটা হচ্ছে বর্তমানে। ওকে, এখন দেখেন দাম 20% বেড়ে গেছে। দেখেন, আমি এটা ধরে নেই পূর্ব মূল্য, আর এইখানে লিখি বর্তমান মূল্য। আচ্ছা, পূর্ব মূল্য যদি 100% হয়, 20% বেড়ে যাওয়ার পর বর্তমান মূল্য কত? সবাই একটু দ্রুত বলুন তো দেখি। পূর্ব মূল্য যদি 100% হয়, বর্তমান মূল্য কত হবে? রাইট, 120%। যেহেতু দাম বেড়ে গেছে, এইবার দেখেন এখানে কিন্তু শুধু 20% হইল না, 120% হইল। কেন 120% হইল? কারণ আমি কিন্তু দাম বেড়ে যাওয়ার পর, এই যে 20% বৃদ্ধি পাওয়ার পর মোট দাম কত এই জন্য যোগ হয়েছে। আমি শুধু কয় টাকা বাড়ছে সেটা বের করি নাই, টোটাল দামটা বের করছি। ওকে, আবার বর্তমান মূল্য কত টাকা দেওয়া আছে একটি কলার? 8.4 টাকা। তাহলে বর্তমান মূল্য কত? 8.4 টাকা। তার মানে বর্তমানে একটি কলার মূল্য যদি আগে 100% হয়, এখন 120%। আবার আমরা এখানে বের করছি 8.4 টাকা। তার মানে এই 120% সমান 8.4 টাকা। আমাদেরকে পূর্ব মূল্য বের করতে বলছে, মানে 100%-এর মান বের করতে বলছে। তাহলে লিখতে পারি 1% সমান 8.4 ভাগ 120, 100% সমান গুণ 100। এখন বাকিটুকু হিসাব করা যায়। এখানকার শূন্য শূন্য যদি কাটা দেই, তারপর 12 দ্বারা 8.4-কে ভাগ করলে কত হয়? 7 × 12 = 84, 0.7। এই 0.7 আর 10 গুণ করলে 7 টাকা। এই 8.4 এই যে এইখানে বের করছে, এই যে এইখানে একই অঙ্ক, সিজদা মেহরাব, এই যে এইখানে বের করছে 8.4। এই যে বর্তমানে একটি কলার দাম 8.4, বুঝতে পারছেন? ফেরদৌসি, বুঝতে পারছেন? এটা প্রথমে বের করে নিছিলাম এই যে এইখানে। এই পূর্ব মূল্য তাহলে বের করা কি সবাই বুঝতে পারছি? তাহলে পূর্ব মূল্য বের করতে বললে প্রথমে কি 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 করব? প্রথমে বর্তমানে একটি কলার দাম বের করে ফেলবো। একটি কলার দাম এই যে বের করে ফেলছে 8.4, এটা আগে বের করছে, এই যে এখানে আগেই বের করছি। তাহলে বর্তমানে একটি কলার দাম যদি 8.4 হয়, তাহলে পূর্বে একটি কলার দাম কত? তাহলে আমরা লিখতে পারি কি, যে 120%, এখানে বৃদ্ধি পাইছে তো, তাহলে 120% সমান এই 8.4। তাহলে 1% সমান নিচে এই যে 120, 100% সমান এই যে গুণ 100। দেখেন পরীক্ষার খাতায় এইভাবে হিসাব করবেন, এই যে এইভাবে এক লাইনে চিন্তা করবেন মাথায়, আর লিখবেন খাতায়। এটা করতে কতক্ষণ লাগবে? এই অঙ্কটা দেখি, এটা এটা বর্তমান মূল্য না, এটা আমরা পূর্ব মূল্য বের করি, চলেন তো দেখি। এটা পূর্ব মূল্য বের করে দেখি কতক্ষণ লাগে। শর্টকাট চাচ্ছেন একজন। তাহলে 20% কমে গেছে। 12 এর 20% কত হয়? 12 এর 20% বের করতে কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগে? 2.4 হবে। তাহলে 2.4 কয়টা কলার দাম? দুইটা কলার দাম। দেখেন পরীক্ষার হলে এইভাবে করবেন। তাহলে দুইটা কলার দাম 2.4, তাহলে ভাগ 2 কত হয়? 1.2। তাহলে 20% কমে যাওয়ার পর বর্তমানে একটি কলার দাম হলো 1.2। তাহলে তার মানে 20% কমে গেছে, মানে এখন তাহলে 80% সমান এই 1.2। তাহলে 1% সমান এই যে নিচে
80, 100% সমান এই যে গুণ 100। কারণ পরীক্ষার হলে এত জায়গা থাকবে না, এরকম এই যে দুই লাইনে মানে চিন্তা করবেন সবসময় মাথায়। এখন আপনি হিসাব করেন। এখানে লিখতে পারি 4 বিশে 5 বিশে 100, 4 বিশে 80, 4 দ্বারা 12কে ভাগ করলে কত হয়? 3, সামনে একটা দশমিক হবে, 1.5। এটা অ্যান্সার। তাহলে এখানে যদি পূর্ব মূল্য চাইতো 1.5 টাকা। দেখেন, প্রিলিতে এমন কোনো অঙ্ক আসবে না যেটা 1 মিনিটের মধ্যে সমাধান করা যাবে না। এই অঙ্কটা যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন, 1 মিনিটের মধ্যেই সমাধান করতে পারবেন। 2.4 ভাগ 2 এটা বোঝেন নাই? এই যে কমে যাওয়ার ফলে, এই যে 20% কমে যাওয়ার ফলে 12 টাকায় কমে 2.4 টাকা। তার মানে কি, এই যে 2.4 টাকা দাম কমার কারণে দুইটা কলা বেশি পাওয়া যায়, এই জন্য দুইটা কলার দাম 2.4 টাকা। তাহলে একটি কলার দাম 2.4 ভাগ 2 সমান 1.2। এখন পরীক্ষার হলে এত ডিটেলস করার টাইম নেই, সংক্ষেপে এইভাবে করবেন। হ্যাঁ, এটা হলো আমাদের কি পূর্ব মূল্য চাইলো, তাইলে এটা, আর এটা হলো বর্তমান মূল্য। ক্লিয়ার সবার? তাহলে এই ধরনের অঙ্ক সবাই পারবো তো? বইয়ে যে আর যে কয়েকটা অঙ্ক আছে আপনারা নিজেরা চেষ্টা করবেন, ঠিক আছে? হিসাব করাটা ওটা আপনাদের প্র্যাকটিসের ব্যাপারে, এখন আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, দেখবেন যে হিসাবগুলো আপনারা করতে পারতেছেন। ওকে, আমরা টাইপ 10 করি এখন। হ্যাঁ, কি বলছে এখানে দেখেন, চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? তো এই অঙ্কটা অনেকে এই P+Q+PQ/100 এই শর্টকাট সূত্র দিয়ে করে। আমি এটা সবার শেষে আলোচনা করব। আগে আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করি, প্রশ্নে কি বলছে, কি চাইছে, সেটা না বুঝে আমরা শুধু শর্টকাট শর্টকাট করলে তো হবে না। চলেন বোঝার চেষ্টা করি আগে। চিনির মূল্য মানে চিনির দাম 20% কমে গেছে, কিন্তু দাম কমার ফলে খুশিতে চিনি এখন খাওয়া বাড়িয়ে দিছে, 20% বৃদ্ধি করছে খাওয়া। তাহলে এখন কি দাম কমলো, খাওয়া বাড়াইলাম, এখন কি চিনি বাবদ ব্যয় কমবে নাকি বাড়বে? এখানে 20% কমছে, 20% বাড়াইছে, তাহলে তো একই থাকার কথা। একই থাকার কথা না? এটার পক্ষে কে কে? এটার পক্ষে যারা, তারা ওয়াই লেখেন, আর যারা পক্ষে নয় তারা এন লেখেন। 20% চিনির দাম কমছে, আমি 20% খাবার বাড়াইছি। কি ওর এত এন কেন? ওয়াই কই? ওয়াই, হ্যাঁ এই তো ওয়াই আছে কিছু। গুড। হতেও পারে নাও হতে পারে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে বুদ্ধিমান মানে বুদ্ধি খাটিয়ে উত্তর দিচ্ছে। আমি তো জানি না, এখন যে কোনো একটা হইতে পারে, এমন একটা উত্তর দেই যাতে কেউ ভুল ধরতে না পারে। ওকে, 5% গ্যাপ থাকে। চলেন আমরা একটু চিন্তা করি আসলে ব্যাপারটা কি দাঁড়ায়। ধরেন এই শাওন, উনি চিনি বয়কট করছে। ধরেন এই হইলো আমাদের শাওন, হ্যাঁ, সে চিনি বয়কট করছে, যাই হোক, তবে তার বাড়ির লোকজন চিনি বয়কট করে নাই। তার বাসায় যে চিনি লাগে, সেই চিনির মূল্য হইল মূল্য 100 টাকা। চিনির মূল্য 100 টাকা, তার বাসায় যে চিনি লাগে। এই 100 টাকা দিয়ে সে চিনি কতটুকু কেনে? চিনির পরিমাণ কতটুকু? ধরে নেই যে চিনির পরিমাণ হইল 100 গ্রাম। 100 গ্রাম চিনি নেয়, 100 টাকা দিয়ে সে 100 গ্রাম চিনি নেয়। ওকে, এখন বাজারে গিয়ে দেখে চিনির দাম 20% কমে গেছে। আচ্ছা, চিনির দাম যদি 20% কমে যায়, এখন চিনির দাম কত? চিনির দাম যদি 20% কমে যায়, এখন চিনির দাম কত? গুড, 80 টাকা। কারণ 100 টাকায় 20 টাকা কমে গেছে। 20% কমে যাওয়া মানে 100 টাকায় 20 টাকা কমে গেছে। আগে যেই চিনির দাম ছিল 100 টাকা, এখন সেই চিনির দাম হচ্ছে 80 টাকা। তার মানে আগে 100 গ্রাম চিনি কিনতো 100 টাকা দিয়ে, এখন এই 100 গ্রাম চিনি কিনতে পারে সে 80 টাকা দিয়ে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি তো? পরে আবার কি বলছে?
পরে বলছে চিনির ব্যবহার আবার 20% বৃদ্ধি করছে। মানে আগে 100 গ্রাম চিনি খাইতো, এখন কি করছে, এই চিনি 20% বাড়িয়ে দিছে, এখন খায় 120 গ্রাম। এখন 120 গ্রাম চিনি খায়। তাহলে আপনার চিনি কিনতে হবে কত গ্রাম? এই শাওন চিনি কিনবে কত গ্রাম এখন? 120 গ্রাম। চিনির দাম কত? প্রতি 100 গ্রাম চিনির দাম 80 টাকা। প্রতি 100 গ্রাম চিনির দাম 80 টাকা, কিনবে 120 গ্রাম, তাই না? তাহলে আমরা এখন এটা হিসাব করতে পারবো না? সবাই কি বুঝতে পারছি? প্রতি 100 গ্রাম চিনির দাম হইল 80 টাকা, কিনতে হবে 120 গ্রাম। তাহলে 120 গ্রাম চিনির দাম কত হয় এটা একটু দেখি। এই 100 গ্রাম চিনির দাম 80 টাকা। তাহলে 1 গ্রাম চিনির দাম 80 ভাগ 100 টাকা, চিনি কিনতে হবে 120 গ্রাম। 120 গ্রাম চিনির দাম এই 80 ভাগ 100 গুণ 120। হিসাব করে দেখি তো কত হয়। হিসাব করলে কত হয়? শূন্য 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 কাটা যায়, 8 × 92 = 96 টাকা। এখন তার খরচ হচ্ছে কত টাকা? 96 টাকা খরচ হচ্ছে, তাই না? বুঝতে পারছি কি সবাই? এখন 96 টাকা খরচ হচ্ছে। আগে খরচ হইতো 100 টাকা, এখন খরচ হয় এই যে এটার জন্য 96 টাকা। কয় টাকা খরচ কমলো? 4 টাকা খরচ কমছে। 4 টাকা কমছে। কত টাকা 4 টাকা কমছে? এই যে আগে ছিল 100 টাকা, মানে 100 টাকায় 4 টাকা কমছে, মানে 4% কমছে। 4% কমছে। অঙ্কটা কি সবাই বুঝতে পারছি কিনা? শর্টকাট ওইসব জিনিস পরে। এই যে অঙ্কটা আমরা বুঝে গেছি না? এবার দেখেন শর্টকাট কোথায়। এই যে শেষের যে লাইনটা, এই লাইনটাই শর্টকাট। শেষের লাইনটাই শর্টকাট আপনাদের জন্য। আরে 100 গ্রামটা তো আমরা ধরে নিছি যে 100 গ্রাম চিনি লাগে, 100 গ্রাম আবার কিভাবে হবে? রাইট। এই দেখেন দোকানদাররা কিন্তু অনেকে এরকম চালাক করে, চালাকি করে, যে মনে করেন 20% দাম, 20% দাম প্রথমে বাড়ায় দেয়, তার পণ্যে 20% দাম বাড়ায় দেয়, বাড়ায় দিয়ে পরে আবার বলে যে 20% ছাড় দিলাম। 20% বাড়ায় দিয়ে আবার 20% ছাড় দিল, কি হবে? ধরতে হবে না, এটা তো আমি অঙ্ক বোঝানোর জন্য বললাম, এই সব কিছু আমি অঙ্ক বোঝানোর জন্য বললাম। আমি শতকরা হিসাবের জন্য এখানে 100 ধরে নিছি, 100 গ্রাম ধরে নিছি। আপনাকে কিচ্ছু ধরতে হবে না। হ্যাঁ, ওই 20% বাড়ায় দিয়ে 20% কমালে দোকানদার ঠকবে। এখানে দোকানদার অনেক চালাকি করে কিন্তু, মনে রাখবেন। এবার আসেন আমরা শর্টকাট শিখি। আমরা শর্টকাট শিখি। দেখেন এখানে কি লিখছি, 80 ভাগ 100 গুণ 120। কি লিখছি? 80 ভাগ 100 গুণ 120। 80 কোথায় পাইছি? এই যে 20% কমছে, 20% কমছে, 100 থেকে 20 বিয়োগ করছি না? 20% কমছে, 100 থেকে 20 বিয়োগ করছি না? তারপর এই যে 120, এটা কোথায় পাইছি? 120 পাইছি, এই যে 100 গ্রাম চিনি ছিল, তার সাথে 20 যোগ করে 120 পাইছি। এই ধরনের অঙ্ক আসলে আপনারা যেটা করতে পারেন, প্রথমে যদি কমে সবসময় 100 থেকে বিয়োগ করবেন, বাড়লে 100-র সাথে যোগ করবেন, যোগ করে সবগুলো গুণ করে দিবেন। ধরেন এই যে 20% কমছে, তাহলে 80, 20% বাড়ছে, গুণ 120 ভাগ 100। যতগুলো এরকম কমা বাড়া থাকবে, তার থেকে নিচে যদি দুইটা থাকে, এই যে একবার কমছে একবার বাড়ছে, নিচে একটা 100। যদি তিনবার হইতো, যদি তিনবার হইতো, তাহলে এখানে আমি আর একটা 100 গুণ করে দিতাম। ধরেন এই যে চিনির মূল্য 20% কমছে, একটা অঙ্ক দেখি এরকম, এই অঙ্কটাই ধরেন। এই অঙ্কটা আমরা একটু শর্টকাটে করার ট্রাই করি, তাহলে বুঝতে সুবিধা হবে। 3বার 4বার 5বার যদি ডিসকাউন্ট দেয় বা কমে বাড়ে, তাহলে কি দাঁড়ায় দেখেন। এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো। 25% বাড়ালো মানে আমরা 125 লিখে ফেলবো। অতবার বর্ধিত মূল্য থেকে 25% কমালো, তাহলে গুণ 75 ভাগ 100।
এটা হিসাব করেন, হিসাব করলে কত হয়? 3 × 25 = 75, 4 × 25 = 100, তারপর 4 দ্বারা যদি আপনি এখানে ভাগ করেন 125কে, 125 - 25 করলে তো 100 হওয়ার কথা না? এই 100 থেকে বিয়োগ করবেন, 125 থেকে কেন বিয়োগ করবেন? এখানে 100 + 25, তাহলে 125। এখানে 100 - 25, তাহলে 75। সবসময় 100-র সাথে, সবসময় 100-র সাথে হিসাব হবে। বুঝছি আপনাদের সমস্যাটা, বুঝছি। এই হিসাবটা আগে দেখেন, হিসাবটা আগে দেখেন। তাহলে 3 × 4 = 12, তারপরে 4 × 4 = 31 দশমিক, 4 × 2 = 8, 4 × 5 = 20। কত আসে? 93 পয়েন্ট, গুণ করলে 93.75। এটা 100 থেকে কম না? 100 থেকে কম হলে তাহলে মূল্য হ্রাস পাবে, 100 থেকে বেশি হলে মূল্য বৃদ্ধি পাবে। 100 থেকে কত কম? 100 থেকে 6.25 কম, তাহলে 6.25% হ্রাস পাইছে, হ্রাস পাইছে। এখন যাদের সমস্যা হচ্ছে যে ভাই আপনি যে শর্টকাট করলেন, এখানে তো বলছে বর্ধিত মূল্য থেকে 25% কমলো, তাদের জন্য, তাদের জন্য এবার একটু দেখেন। ধরে নেন তার যে পণ্যটা, সেই পণ্যের মূল্য 100 টাকা, সেই পণ্যের মূল্য 100 টাকা, 25% বাড়াইছে, 25% বাড়াইছে, এখন মূল্য কত? 25% বাড়াইছে, এখন মূল্য কত? 125 টাকা, তাই না? 125 টাকা, এটা হলো কি বর্ধিত মূল্য। এই 125 টাকা থেকে 125 টাকার কি 25% আবার কমাইছে, তাহলে 125 এর 75% কত হয়? এই যে কমাইছে মানে কত? কমানোর পর দাম কত এখন? কমানোর পর মূল্য কত? কমানোর পর মূল্যটা কত? তাহলে কমানোর পর মূল্যটা হবে তাহলে যে 75%, 125-এর 75%, এই 125 × 75 / 100। খেয়াল করে দেখেন তো, আমি এই জিনিসটাই প্রথমে লিখছিলাম না এখানে, এই হিসাবটা লিখছিলাম না? এবার বুঝতে পারছেন যে বর্ধিত মূল্য থেকে আমি হিসাবটা করছি? এবার বুঝতে পারছেন? এখন একজন বললেন যে ভাই কাটাকাটিটা কিভাবে করলেন? দেখেন কাটাকাটিটা আমি মুখে মুখে করছি এইভাবে: 3 × 25 = 75, 4 × 25 = 100। এরপর 4 দ্বারা 125কে ভাগ করছি এইভাবে, এই যে 3 × 4 = 12। এরপর 5কে ভাগ করছি, 4 দ্বারা 5কে ভাগ করলে কত হয়? 4 × 4 = 4। এই যে ভাগশেষ 1 থাকে না, ভাগশেষ 1 থাকে না, 4 দ্বারা তো 1কে ভাগ করা যায় না, পরে একটা দশমিক দিয়ে মনে মনে এখানে একটা শূন্য নিছি। এই যে 4 × 2 = 8, বিয়োগ করলে কত হয়? 2। তারপরে আবার একটা শূন্য নেওয়া যায়, 4 × 5 = 20। এই যে জিনিসটা, এটা মনে মনে করছি, এগুলো করার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। হুমায়রা, 125-এর 25% হইলেও সেটা হলো কত টাকা কমলো? যখন আপনি 125-এর 25% বের করবেন, তখন কয় টাকা কমছে, এই যে বর্ধিত মূল্য থেকে কয় টাকা কমলো, সেইটা বের হবে। আর আমি 125-এর 75% বের করলে কমার পর ওই পণ্যের মূল্য কত, সেইটা বের হবে। হুমায়রা, বুঝতে পারছেন? আমি এই জন্য ক্লাসের প্রথমেই কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করছি যে কখন এই 25% হবে আর কখন বিয়োগ করে 75% লিখবো, আমি ক্লাসের শুরুতেই কিন্তু বলছি। আপনি যদি বুঝে না থাকেন ক্লাসের রেকর্ডটা আবার দেখবেন, শুরুর অংশটুকু আবার দেখবেন। এবার দেখেন, ডিটেলস আপনার বইয়ে করা আছে, আমি ডিটেলস যা বলতেছি ওখানে দেখেন বইয়ে সুন্দরভাবে করে করা আছে। টাকা বার করে দেওয়া থাকলে টাকা দেওয়া থাকবে, এখানে টাকা দেওয়া থাকবে, তাহলে টাকা বের করতে বলবে। এখানে তো কোথাও টাকা দেওয়া নেই, দুইটা শুধু পার্সেন্ট দেওয়া আছে। এই যে পণ্যের মূল্যটা প্রথমে ধরে নেন 100 টাকা, এটা হলো মূল্য 100 টাকা। এখন এই যে 25% বাড়লো না, বৃদ্ধির পর মূল্য কত হবে? বৃদ্ধির পর মূল্য কত? 125 টাকা। এরপরে আবার কি, বর্ধিত মূল্য থেকে 25% কমে গেছে না? তাহলে মূল্য কমার পর কত হবে? মূল্য কমার পর কত হবে? এই 125 এর
75%। আমি কিন্তু মূল্য বের করলাম, কত কমছে সেটা না। তাহলে কত হয় এখানে? এই 125 গুণ 75 ভাগ 100 হিসাব করলে কত হয়? এটা বের করছি আমরা 93.75। দেখেন প্রথমে যে মূল্য সেটা ছিল 100 টাকা। প্রথমে যে মূল্য সেটা ছিল 100 টাকা, একবার বাড়াইলো আর একবার কমাইলো, এখন মূল্য 93.75 টাকা। 93.75 টাকা। তাহলে কত টাকা কমলো? 6.25 টাকা। শেষ লাইন কি বোঝেন নাই? কোনটা বোঝেন নাই? 75 বোঝেন নাই? হুমায়রা আপনি 75 বোঝেন নাই? হুমায়রা আপনি কি 75 বোঝেন নাই? অনুগ্রহ করে আপনি ক্লাসের প্রথম অংশটুকু, প্রথম 5-10 মিনিট একটু রেকর্ডটা দেখে নেবেন প্লিজ। এখানে একটা কথা যদি আমি একই জিনিস যদি বারবার বোঝাই, আমার বাকি অডিয়েন্সরা বিরক্ত হবে। আপনি একটু রেকর্ডের প্রথম অংশটা দেখে নেবেন। ফারজান আপনি কি বোঝেন নাই? ফারজান আপনি কি বোঝেন নাই? আচ্ছা, আপনাদেরকে ভেঙে ভেঙে করাইতে হবে। ভেঙে ভেঙে করাইলে আপনাদেরই লস হবে। পরীক্ষার হলে যদি এভাবে ট্রাই করেন, বিপদ আপনাদের। এই যে 25% কমলো, তাহলে 125-এর 25% কত হয়? এই 125 গুণ 25 ভাগ 100। 25 দ্বারা 100-কে ভাগ করলে হয় 4, 4 দ্বারা 125-কে ভাগ করলে হয় 31.25। এই 31.25 টাকা কি হয়েছে? দাম কমছে। আগে ছিল 125 টাকা, তার থেকে এবার এত টাকা কমছে। তাহলে এখন মূল্য কত? এই 125 - 31.25 বিয়োগ করলে হবে 93.75। এখন মূল্য এই যে এইটা, কারণ এই 31.25 টাকা কমছে 125 টাকা থেকে, তাহলে মূল্য হইলো এটা। এই যে মূল্য, এটা আগে ছিল 100 টাকা, সর্বশেষ মূল্য 93.75 টাকা। তাহলে কমছে কয় টাকা? 6.25 টাকা কমছে। এইবার বুঝতে পারছেন? এই যে বিয়োগটা, এই যে দুইটা লাইন যে করলেন, এই দুইটা লাইন না করার জন্য আমি 25% না লিখে 75% লিখি। হুমায়রা বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন তো? এই যে এই হিসাবগুলো যদি আপনি অ্যাভয়েড করতে চান, আপনাকে কৌশলী হতে হবে তো। এবার চলেন আমরা পরের অঙ্কগুলো দেখি। পরের অঙ্কগুলো কি? এই একই টাইপের যে অঙ্কগুলো আছে, এগুলো আপনারা নিজে নিজে করবেন। এখন এই অঙ্কটা পি কিউ দিয়ে করা যায়। পি কিউ, পি কিউটা কি দেখেন একটু। পি প্লাস কিউ প্লাস পি কিউ ডিভাইডেড বাই 100। শর্টকাটটা একটু দেখাই। পি এবং কিউ, এই যে দুইটা পার্সেন্ট যে আছে, দুইটা পার্সেন্ট, এই পার্সেন্টগুলোর মান, একটা পি ধরবেন একটা কিউ ধরবেন, যেটা খুশি সেটা ধরবেন। যদি বৃদ্ধি পায় সেটা প্লাস হবে, হ্রাস পাইলে সেটা মাইনাস হবে। আমরা যদি পি এর মান এই যে এটা ধরি, তাহলে এটা +25। আর কিউ যদি এটা ধরি, তাহলে কিউ এর মান হবে -25। যদি কমে যায় তাহলে সেটা মাইনাস হবে, এই যে কমছে এই জন্য মাইনাস। তাহলে আমরা এখানে পি এর মান হইল +25, কিউ এর মান হইল -25। এখন আপনি মানগুলো বসাই দেন। এই 25, কিউ এর মান হইল -25, উপরে এই 25 গুণন -25, নিচে 100। এই +25 -25 কাটা যায়। এই 25 দ্বারা 100-কে ভাগ করলে হয় 4। এই 4 দ্বারা -25-কে যদি আপনি ভাগ করেন, তাহলে হবে 6.25। সামনে একটা মাইনাস। যদি এরকম সামনে ঋণাত্মক সংখ্যা আসে, তাহলে বুঝতে হবে মূল্য হ্রাস পাইছে। মূল্য হ্রাস পাইছে। আর যদি ধনাত্মক সংখ্যা আসে, তাহলে মূল্য বৃদ্ধি পাইছে। মূল্য বৃদ্ধি পাইছে। এখন পিকিউ এর একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাটা কি? ধরেন এই অঙ্কটার ক্ষেত্রেই এই ব্যবসায়ী প্রথমে 25% বাড়াইছে, পরে 25% কমাইছে, আবার যদি ধরেন 20% বাড়ায়, তিনটা শতকরার ক্ষেত্রে পিকিউ দিয়ে করা যাবে না। কিন্তু তিনটা শতকরার ক্ষেত্রে আপনি, আমি যে একটু আগে বললাম, এইটা দিয়ে করতে পারবেন। একটু আগে যেটা বললাম সেটা করতে পারবেন। পিকিউ দিয়ে কি রিটেনে কোশ্চেন সলভ করা যাবে? জীবনেও না। মান সেম আসে নাই কেন? এই যে 6.25 আসছে, একেবারে উত্তর চলে আসছে, ডিরেক্ট উত্তর চলে আসছে, উত্তর। তিনটা মিলে করলে সূত্রটা একটু জটিল হবে। আর তিনটা দিয়ে বিসিএস এ আসবে না, তিনটা দিয়ে ব্যাংকে মাঝে মধ্যে আসে। এই আগেরটা 93 ছিল, কে বলছে?
বলছে সর্বশেষ কি কত হ্রাস বা বৃদ্ধি পাইলো। এই যে দেখেন, আমার প্রথমে মূল্য ধরছিলাম 100 টাকা, হায় হায়, প্রথমে মূল্য ধরছি 100 টাকা, সর্বশেষ এলো 93.75 টাকা, কমছে কয় টাকা, এই যে 6.25 টাকা, এই 100 - 93.75 সমান এই যে 6.25, এই এত টাকা কমছে, উত্তর হইলো এইটা, উত্তর এইটা। আচ্ছা, আমরা ধরেন তিনটা শর্টকাটটা দিয়ে কিভাবে করবো একটা ম্যাথ দেখাই, এই ম্যাথটাই আমরা আরেকটা পার্সেন্ট যুক্ত করে দেই, 25% বাড়ালো, বর্ধিত মূল্য থেকে 25% কমালো, অতঃপর আবারও আবারও 20% দাম বৃদ্ধি করলে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। চলেন আমরা এটা একটু করার ট্রাই করি, হ্যাঁ। দেখেন, প্রথম মূল্য আপনি 100 টাকা ধরে নেন, এটা প্রাথমিক মূল্য, সবসময় 100 টাকা ধরে নেবেন। এবার 25% বাড়ছে না, 25% বাড়ছে না, মানে কত হয়েছে, 125 টাকা হয়েছে না। যদি প্রথম মূল্য প্রাথমিক মূল্য 100 টাকা হয়, তাহলে 25% বাড়ছে, মানে 100 এর সাথে যুক্ত হয়ে কত হবে, এই 100 এর কত হবে, 125% হবে না, হবে কি না, 25% বাড়ার পর এটা হবে। এইখানে যে মূল্যটা হবে, এইখানে যে মূল্যটা হবে, সেখান থেকে আবার কি 25% কমছে, সেখান থেকে আবার 25% কমছে, মানে এর এর 75%, এখান থেকে আবার 20% দাম বাড়ছে, এই যে মূল্যটা পাবো এখানে, সেখান থেকে আবার 20% বাড়ছে, এর 120%। তাহলে এখানে হচ্ছে 100 × 125/100 গুণ 75/100 গুণ 120/100। এখন হিসাব করেন, এই 100 কাটা, মানে এখানে হিসাব করে একটা মান পাবেন, সেই মান 100 থেকে কত কম বা বেশি, সেটাই হবে উত্তর। এই নিয়মে যতগুলো পার্সেন্ট থাক না কেন আপনারা করতে পারবেন, এই এক লাইনেই করা যাবে, এই একটা লাইনেই। এই রিটেন এক্সামে পিকিউ দিয়ে করা যাবে না। আর পিকিউ এর সূত্র যদি কেউ ডিটেলস চান, আমি ক্লাসের শেষে খাতায় আপনাদের লিখে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। ওটা ডিটেলস বুঝাইতে গেলে যে ওটা কিভাবে আসছে, আমার আধা ঘন্টা লাগবে আপনাদেরকে বুঝাতে। আমি মনে করি এইটা আপনারা ফলো করার ট্রাই করেন, এইটা ফলো করলে আর একটা সুবিধা আছে, আপনারা ওই যে যৌগিক মুনাফার যে অঙ্কগুলো আছে না, সেখানেও আপনারা করতে পারবেন। 125 × 75 × 120 ভাগ 100 কেন হইল না, হয়েছে তো, এই যে প্রত্যেকটাতে হয়েছে তো। ও, এই অঙ্কে আবার আমি একটা কথা বলছিলাম, এই অঙ্কে দেখেন, এই যে প্রথমে 100 টাকা ধরছেন, তাহলে প্রথমে দাম 125% বাড়ছে, 100 এর 125%, এইখানে যে দাম হবে তার আবার কি 25% কমে গেছে, তার মানে তত এর আবার 75%। হিসাব করেন এখন, এই 100 গুণ 125/100 গুণ 75/100, আমি করছিলাম কি, এই 100 কাটা দিছিলাম, এই 100 কাটা দিয়ে তখন লিখছিলাম 125 × 75/100, এই জন্য একটা 100 কম ছিল। আর কারো সমস্যা আছে? যদি সমস্যা থাকে অনুগ্রহ করে রেকর্ডটা দেখে নেবেন, ঠিক আছে। না, রিটেনে একটু ডিটেলস লিখবেন, যে ধরি পূর্ব মূল্য 100 টাকা, তাহলে আহ, আর রিটেনে এই এই ধরনের ম্যাথ আসে না, রিটেনের এই ধরনের ম্যাথ এমনিতেও খুব কম আসে, খুবই কম আসে। ওকে, আমরা পরের অঙ্কগুলো দেখি, দেখেন এইভাবে এই আয়তক্ষেত্রের অঙ্কগুলো করা যায়। আয়তক্ষেত্র যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, যেমন দেখেন এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মানে কি, একটা যদি আয়ত হয়, দৈর্ঘ্য আর প্রস্থ, তাই না, এটাও 20% বাড়ছে, এটাও 20% বাড়ছে, এটাও 20% বাড়ছে, এটাও 20% বাড়ছে। হ্যাঁ, মাঝে মধ্যে আসে। তাহলে এই যে প্রত্যেকটা 20% করে বাড়ছে, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এটাও 20% বাড়ছে, এটাও 20% বাড়ছে। ওই যে দুইটা যে শতকরা, আমরা একটু আগে যে যে দুইটা শতকরা থেকে মোটের উপর শতকরা পরিবর্তন বের করলাম, এখানেও কিন্তু সেম, এখানেও সেম। তাহলে এখানেও আমরা ওই সূত্র দিয়ে শর্টকাটে করতে পারবো। স্বর্ণা, ওই তিনটা পার্সেন্টেজের ক্ষেত্রে আমি তো বলছি, আপনার হিসাব করার পর
এই মানটা হয় 100 থেকে ছোট আসবে, না হয় 100 থেকে বড় আসবে। 100 থেকে ছোট আসলে 100 থেকে যত ছোট তত পার্সেন্ট হ্রাস পাবে, 100 থেকে যত বড় তত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তাহলে এটাও আপনারা করেন যে প্রথমে হচ্ছে ধরেন এখানে প্রত্যেক বাহু বলছে, প্রত্যেক বাহু, প্রত্যেক বাহু মানে দৈর্ঘ্য প্রস্থ সবই বলছে, প্রস্থের কথা বলেনি মানে, এই যে প্রত্যেকটা বাহুর কথা বলছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই বলছে। তাহলে সেম ওয়েতে আপনারা এগুলো করবেন, ঠিক আছে। আর যদি আপনারা বলেন যে না আমরা একটু বেসিক নিয়মে করতে চাই, আপনাদের বইয়ের মধ্যে দেখেন বেসিক নিয়মে করা আছে, সেটা দেখলে আশা করি বুঝতে পারবেন। একই নিয়মের অঙ্ক এতবার করানোর প্রয়োজন নাই, বাকি অঙ্ক কবে করব, এই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করব। এটাও দেখেন এই যে ব্যাস, ব্যাস বা ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে শতকরা ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। দেখেন বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার মানে কত, আর গুণ আর। তার মানে কি এখানে ওই যে ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় 10%, আরও একটা ব্যাসার্ধ 10%, এই দুইটা পার্সেন্টেজ আছে, এই জন্য এটাও ঠিক একই নিয়মের হবে। তবে আমি এখানে অন্য একটা ব্যাপার, অন্য একটা জিনিস বুঝাবো তো আপনাদেরকে। সেটা কি, ব্যাস যদি 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পায়, তাহলে কি ব্যাসার্ধ 10% বৃদ্ধি পাবে কিনা, ব্যাসার্ধ কি 10% বৃদ্ধি পাবে কিনা আপনারা একটু বলো তো দেখি। নো, ওকে, গুড। আচ্ছা, অনেকেই অনেকেই আহ, বলছেন 5% বৃদ্ধি পাবে, কারণ আমরা জানি কি ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, মানে 5% বৃদ্ধি পাবে, অনেকে এটা বলতে যাচ্ছেন, অনেকে এটা বলতে যাচ্ছেন, ওকে, অর্ধেক হয়ে যাবে, গুড। চলেন আমরা একটু হিসাব করে দেখি। ধরে নেন আমরা এখানে পার্সেন্ট ব্যাপারটা এখন আপনাদের ক্লিয়ার হয়নি, যার কারণে আপনারা যারা না বলছেন তারা এখন বুঝতে পারবেন। ব্যাস হইল ধরেন 100 সেন্টিমিটার, একটা বৃত্তের ব্যাস 100 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 100 সেন্টিমিটার হয় ব্যাসার্ধ কত সেন্টিমিটার হবে, ব্যাস যদি 100 সেন্টিমিটার হয় ব্যাসার্ধ কত সেন্টিমিটার হবে, 50 সেন্টিমিটার, রাইট, 50 সেন্টিমিটার হবে, খুব সহজ জিনিস, ওকে। এইবার ব্যাস 10 সেন্টিমিটার বৃদ্ধি করলাম, ব্যাস 10 সেন্টিমিটার, সরি 10% বৃদ্ধি করলাম, 10%, সেন্টিমিটার না, 10% বৃদ্ধি করলাম, তাহলে এখন ব্যাস কত হবে, যদি 10% বৃদ্ধি করি, 110, গুড, 110 সেন্টিমিটার, ওকে। এইবার তাহলে ব্যাসার্ধ কত, ব্যাস যদি 110 হয় ব্যাসার্ধ কত, বাহ এই তো আপনার সুন্দর পারেন, ব্যাসার্ধ তাহলে 55 সেন্টিমিটার, এইটা আগে ছিল 50 সেন্টিমিটার, এখন হলো 55 সেন্টিমিটার, আগে 50 এখন 55, কয় সেন্টিমিটার বাড়ছে, কয় সেন্টিমিটার বাড়ছে, 5 সেন্টিমিটার বাড়ছে। দেখি তো কত পার্সেন্ট হয় তাহলে, 50 সেন্টিমিটারে যদি বাড়ে 5 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটারে বাড়বে, এই যে শতকরা প্রকাশের জন্য 100 দ্বারা গুণ করলাম, 50 দ্বারা 100কে ভাগ করলে হয় 2, সমান 10%। এখানেও 10%ই বৃদ্ধি পেয়েছে, এখানেও 10%ই বৃদ্ধি পেয়েছে। আসলে ব্যাস এবং ব্যাসার্ধ এরা কি সমানুপাতিক, সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। আপনার যদি ব্যাসার্ধ বৃদ্ধি পায়, যত পার্সেন্ট ব্যাসার্ধ বৃদ্ধি পাবে সমানুপাতিক হারে ব্যাসও তত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এবার কি বুঝতে পারছি, কিন্তু যদি ব্যাস 100 সেন্টিমিটার হয় তখন ব্যাসার্ধ তার অর্ধেক হবে, পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা না, পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা না। একজন প্রশ্ন করছেন ব্যাসার্ধটাই কি ক্ষেত্রফল, না, ব্যাসার্ধ কেমন করে ক্ষেত্রফল হয়, আমরা বৃত্তের ক্লাসে এই বৃত্তের ব্যাসার্ধ ব্যাস ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। আপাতত এতটুকু মনে রাখুন যে ব্যাস যদি 10% বৃদ্ধি পায় ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেতে পারে। তাহলে এইখানে কিন্তু দুইটা অঙ্ক, যে একটি বৃত্তের ব্যাস 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, 10% ধরেই করবেন, কোনো অবস্থাতেই ব্যাসার্ধ অর্ধেক এই পার্সেন্টকে অর্ধেক করা যাবে না। ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি পায় ওই 10% ধরেই করবেন, ওই পি কিউ এর সূত্র দিয়ে করতে পারেন, অথবা আমি সর্বশেষ যেটা দেখালাম সেটা দিয়েও করতে পারেন।
যার যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারেন। ওকে, তাহলে এইভাবে আর কি কি চিত্রের হিসাব করা যায়? বর্গক্ষেত্রগুলো হিসাব করা যায়। তারপর এগুলো আপনারা নিজেরা করবেন, হ্যাঁ। সমবাহু ত্রিভুজের করা যায়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে করা যায়। পিকিউ বেস্ট হলে পিকিউ দিয়েও করবেন, কোনো সমস্যা নাই, এটা দিয়েই করবেন। ওকে, এখন আমরা টাইপ 11 করব। দুটি ভিন্ন অংশের একত্রে শতকরার হার নির্ণয়। কি বলছে দেখেন, এক ব্যবসায়ী তার আমদানিকৃত 240টি বাইকের মধ্যে 15% বাইক ত্রুটি খুঁজে পেল। পরে আবার 160টা বাইক আমদানি করছে, সেখানে 5% বাইক ত্রুটি খুঁজে পেল। দুবারে সে শতকরা কতগুলো ত্রুটিযুক্ত বাইক পেল? আমাদের ত্রুটিযুক্ত বাইক বের করতে হবে। তাহলে যে প্রথমবার প্রথমবার যে আমদানি করছে সেখানে ত্রুটিযুক্ত বাইক কয়টি? 240 এর 115 হবে না? না 85, যেহেতু খারাপ বাইক 85% হবে। 240-এর 85%। হ্যাঁ, পিকিউ নিয়ম দিয়ে করবেন, বৃত্তটা পিকিউ দিয়েও করতে পারেন, পরে আমি যেটা দেখালাম সেটাই হবে। এই তো আপনারা শিখে গেছেন, বাহ। 85 হবে না, আমি এখানে 15% এর মানটাই বের করতে যাচ্ছি। আমি এটা চাচ্ছি না যে আহ, ত্রুটিযুক্ত মানে ভালো বাইক কয়টা, এইগুলো বাদ দিয়ে বাকি কতগুলো ভালো বাইক আছে সেটা বের করি নাই। তাহলে 240-এর 15% সমান কত হয়? আমি এখানে একবার ভাগ দিয়ে দেই, হিসাব করেন। 3×5 = 15, 5×20 = 100, 20 দ্বারা যদি 240-কে ভাগ করি তাহলে 12 সমান কত হয়? 36টি, তাই না? তাহলে প্রথমবার যে বাইকগুলো আনছে সেখানে 36টা বাইকের ত্রুটি ছিল। দ্বিতীয়বার যখন বাইক আনছে 160টা, সেখানে 5% বাইক ত্রুটি ছিল। তাহলে 5/100 দিলাম একবারে, হ্যাঁ। তাহলে 5 দ্বারা 100-কে ভাগ করলে হবে 20, 20 দ্বারা 160-কে ভাগ করলে হবে 8, 8টি। তাহলে টোটাল ত্রুটিযুক্ত বাইক কয়টি? টোটাল ত্রুটিযুক্ত বাইক হলো 44টি। এই যে 36টি আর 8টি, 44টি। তাহলে 44টি বাইকের মধ্যে ত্রুটি ছিল। বলছে শতকরা কতগুলো ত্রুটিযুক্ত বাইক পেল। দেখেন, এইখানে এবার আমরা হিসাব করব কিসের উপর? টোটাল বাইক কিনছে কয়টি? এই যে 240টি বাইক কিনলো, 160টি বাইক কিনলো, তাহলে টোটাল বাইক হলো কয়টি? 400টি। এই 400টি বাইকের মধ্যে, টোটাল 400টি বাইকের মধ্যে 44টা হইল ত্রুটিযুক্ত। তাহলে শতকরা ত্রুটিযুক্ত বাইক আমরা হিসাব করব এইভাবে, 400টির মধ্যে ত্রুটিযুক্ত বাইক 44টি। তাহলে শতকরা প্রকাশ করতে তাহলে এরকম 100টি যদি বাইক কিনতাম, হিসাব করতে বলছে। 0, 0, 0, 0 কাটা 4 দ্বারা 44-কে ভাগ করলে হয় 11, তার মানে 11%। সহজ আছে নাকি সহজ আছে? টাইপ 11 প্রচুর সহজ না? ঝামেলাও আছে টাইপ 11-তে আবার। দেখি পরের অঙ্কটা। একটি শ্রেণীর 20 জন ছাত্রী 30 জন ছাত্র একটি বনভোজনের আয়োজন করলো। ওকে, টোটাল 50 জন মিলে একটা বনভোজনের আয়োজন করলো। সেখান থেকে 30% ছাত্রী আর 40% ছাত্র বনভোজনে অংশগ্রহণ করলো। বাকিরা কি করলো বলেন তো? বাকিরা কি করছে? বাকিদের কাহিনী কি বলতে পারেন? বাকিদের হয় বয়ফ্রেন্ড বাধা করছে, না হয় গার্লফ্রেন্ড বাধা করছে, বাধা দিছে, এই জন্য তারা যেতে পারে নাই। শোনেন, যে কোনো ট্যুরের ক্ষেত্রে দেখবেন যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তাদের একটা ঝামেলা হয়। আমার জীবনে কখনো এরকম ঝামেলা হয় নাই, অনেকের দেখবেন এরকম ঝামেলা হয় যে যেতে পারতেছে না। আচ্ছা চলেন আমরা তাহলে হিসাবটা করি। এই 20 জন ছাত্রীর মধ্যে 30% ছাত্রী অংশগ্রহণ করছে। তাহলে ছাত্রী কতজন অংশগ্রহণ করলো? ছাত্রী অংশগ্রহণ করলো এই 20 এর 30% মানে 30/100। তাহলে কত হয়? 0, 0, 0, 0 কাটা মাত্র 6 জন। আর ছাত্র, বিশেষ করে শোনেন, বিশেষ করে এসব ট্যুরের মধ্যে গেলে এই বয়ফ্রেন্ড তাদের গার্লফ্রেন্ডদের যেতে দিতে চায় না, কোনোভাবেই না। যদি দুজনে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তারা তো দুজনে নাচতে নাচতে যাবে। আর যদি দেখা গেছে শুধু গার্লফ্রেন্ড যাচ্ছে, তাহলে যেতে দিতে চায় না। এরকমটা কি দেখছি বন্ধুদের মধ্যে, তো তাই আর কি বললাম। আর ছাত্র তো 30 জনের মধ্যে
40% গেছে, মানে 40/100। দেখছেন এই যে এখানে সংখ্যাটা বেড়ে গেছে, 12 জন গেছে। তাহলে টোটাল 18 জন বনভোজনে অংশগ্রহণ করছে। শিক্ষার্থী কতজন ছিল? শিক্ষার্থী ছিল 50 জন। এই যে 20 জন আর 30 জন, 50 জন। এই 50 জনের মধ্যে 18 জন অংশগ্রহণ করছে। তাহলে এরকম যদি 100 জন থাকতো, গুণ 100, তাহলে 150/100 মানে 2 সমান 36%। আচ্ছা, আমাদের সর্বশেষ যে ম্যাথটা, এইটা এটাতে একটু প্রবলেম আছে, প্রশ্নটাতেই প্রবলেম আছে। হ্যাঁ, আমি আবার বলতেছি, প্রশ্নটাতেই প্রবলেমটা কি? এখানে প্রথমত ফ্র্যাকশন আসবে, প্রথমত ফ্র্যাকশন আসবে। তো মানুষের সংখ্যা তো দশমিক হইতে পারে না, এটা কেমন দেখায়? এই জন্য প্রশ্নটাতে প্রবলেম। আর দ্বিতীয়ত, আমি প্রথমে একটু ভুল বলছিলাম, সেটা হচ্ছে টোটাল লোকজনের মধ্যে, টোটাল যে মানুষ আছে, টোটাল লোক সংখ্যা যে আছে, তার 64% লোক চাকরিজীবী। এই চাকরিজীবীদের মধ্যে 48% পুরুষ চাকরিজীবী। এই চাকরিজীবীদের মধ্যে আমি প্রথমে কিন্তু একটু ভুল বলছিলাম। তো এইটা যদি হিসাব করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ফ্র্যাকশন আসবে। আমাদের বইয়ে যে সমাধানটা দেওয়া আছে, সেই অনুযায়ী সমাধানটা ভুল। তো আপাতত এই ম্যাথটা আপনারা বাদ দেন, প্রশ্নটাই ভুল, প্রশ্নটাতেই সমস্যা আছে, এই ম্যাথটা আপনারা বাদ দেন। আচ্ছা, আমরা টাইপ 12 শুরু করে দিই তাহলে। এখানে বলছে দুইটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 40% ও 25% কম। প্রশ্ন হচ্ছে, প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট, এটা বের করতে হবে। আপনাদের যদি পূর্ববর্তী কোনো অঙ্কের সমস্যা থাকে, সেটা ক্লাস শেষে বলবেন। হ্যাঁ, আমি ক্লাস শেষে আপনাদের বুঝাই দিব। এখানে আমাদের সংখ্যা হলো 3টা। এই হলো প্রথম সংখ্যা, দ্বিতীয়, তৃতীয় সংখ্যা। বলছে তৃতীয় দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, তাহলে তৃতীয় সংখ্যাটা আমরা ধরে নেই 100। তৃতীয় সংখ্যাটা ধরে নিলাম 100। এখন দেখেন, তৃতীয় সংখ্যা থেকে প্রথম দুইটি সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যাটি 40% কম, 40% কম। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? যদি তৃতীয় সংখ্যাটি 100 হয়, তার থেকে 40% কম, প্রথম সংখ্যাটি কত হবে? এই 100 এর 60%, তাই না? 100 এর 60% মানে 60, তাহলে এখানে হবে 60। ওকে। আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 25% কম। 25% কম মানে কত? 100 এর 75%, 100 এর 75% মানে 75। এরপরে প্রশ্নে কি বলছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট? এই দ্বিতীয় সংখ্যাটির তুলনায় প্রথম সংখ্যাটি ছোট কত? 15 ছোট, তাই না? 15 ছোট। কার তুলনায় বের করতে বলছে? দ্বিতীয় সংখ্যাটির তুলনায় বের করতে বলছে। তাহলে আমরা বের করতে পারি এইভাবে: 75-এর মধ্যে ছোট হইল 15, শতকরা প্রসারের জন্য গুণ 100। এটা হিসাব করলে হয়ে যাবে 3 × 5 = 15, কত হয়? 20%। ওকে, এটা আপনারা তাহলে হিসাব করবেন। 3 × 5 = 15, 3 × 25 = 75, 4 × 25 = 100, এই 20%। এই এই দুইটা সংখ্যা ছোট বড় কত? এই যে 75 থেকে 60 বিয়োগ করেন, কত হয়? 75 থেকে 60 বিয়োগ করলে 15 হয়। তাহলে প্রথম সংখ্যাটি 15 ছোট না? এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা ছোট কত? এই 60 আর 75-এর ব্যবধান কত? 15। এটাই সহজ একটা অঙ্ক। এটা আরো সহজ। একটি পরীক্ষায় পাস নম্বর হলো 42%। আদিব সেই পরীক্ষায় 133 নাম্বার পায়, 133, এবং 35 নম্বর কম পেয়ে ফেল করে। তার মানে 133 নম্বর পেয়েছে, আর 35 নম্বর পেলে সে পাশ করতো। প্রশ্ন তো এইটাই, তাই না? 133 নম্বর পাইছে, সে ফেল করছে কত নম্বরের জন্য? 35 নম্বরের জন্য ফেল করছে। প্রশ্ন হচ্ছে মোট নম্বরের পরীক্ষা, মানে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল? দেখেন, মোট নম্বর হলো 100%। পাস নম্বর কত? পাস নম্বর
42%, এই যে প্রশ্ন বলে দিচ্ছে 42% নাম্বার পাইলেই পাস। আদিব কি করছে, সে 133 নাম্বার পাইছে কিন্তু ফেল। কত নম্বরের জন্য? 35 নম্বর। তার মানে সে যদি আর 35 নাম্বার পাইতো, অর্থাৎ 168 পাইতো, তাহলে সে 5 নম্বরটা পাইতো। এটাই তাহলে 5 নম্বর। তার মানে 42% সমান 168। তাহলে 1% সমান 168 ভাগ 42। 100% সমান, এই যে মোট নম্বর বের করতে বলছে, তাহলে গুণ 100। এটা হিসাব করবেন, হিসাব করে আপনারা বের করবেন কত হয়। 400। তাহলে 400, 42 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? 4। তাহলে 400। ওকে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আরে, এই ব্যক্তিকে আপনি চেনেন? এই ব্যক্তিকে চেনেন আপনারা? চেনা লাগে? চেনা চেনা লাগে, দেখেন তো। না 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 না, আমি না। একজন বিখ্যাত ব্যক্তি। ওনার নাম কি জানেন? এই দেখেন ওনার নাম, এই যে নিচে ছোট্ট করে লেখা আছে, নেওয়াজ ঘটক। ওনার মূলত আলাদা একটা বিজনেস আছে। আলাদা একটা বিজনেস আছে। উনি এই আর কি ঘটক, মানে উম, বিয়ে দিয়ে কমিশন নেন আর কি। ঘটক মানেই তো বিয়ে দেওয়া, কমিশন, বিয়ে দিয়ে কমিশন নেওয়া, তাই না? না, এটা ওনার অনেক আগেরই বিজনেস। উনি এই বিজনেসের সাথে জড়িত। উনি ভালোই ভালোই মোটামুটি ইনকাম করে আর কি। আপনাদের যদি কারো প্রয়োজন হয়, এই এনার সাথে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার আমার কাছে আছে। আচ্ছা, তো ওনার ব্যবসায়ী একটু হিসাব নিকাশ করি, চলেন। হ্যাঁ, যারা ম্যাট্রিমনি খুঁজছিলেন তাদের কাজে দিবে। চলেন ওনার একটা ব্যবসায়িক হিসাব নিকাশ দেখে আসি। তো উনি যে ব্যবসা করতেন, সেখানে 4% কমিশন পেতেন। মানে যা ইনকাম হইতো, ওনাদের একটা সংগঠন আছে, সেই সংগঠনের পক্ষ থেকে 4% কমিশন পেতেন উনি। তো হঠাৎ করে ওনার কমিশন বেড়ে গেছে, 5% বৃদ্ধি পেয়েছে। 4% থেকে 5% হয়েছে। তাই কমিশন যেহেতু বেড়ে গেছে, তাহলে আয় বাড়ার কথা, কিন্তু আয় বাড়ে নাই, আয় অপরিবর্তিত। তাহলে তার মানে কি? তার ব্যবসা কমে গেছে। তার মানে কি? ব্যবসাটা কমে গেছে। কত কমে গিয়েছে, শতকরা কত কমে গিয়েছে, সেটা আমাদের বের করতে হবে। আমার নিউ রুমমেট, না নিউ না, এটা অনেক পুরানো হয়ে গেছে। আচ্ছা, এই অঙ্কটা একটু আমরা বোঝার চেষ্টা করি। অঙ্কটা অনুধাবন করবো, আমরা সবসময় অঙ্ক একটা ফিল করব, অঙ্ক কি বলছে একটা ফিল করার ট্রাই করি। একজন দালালের কমিশনের হার 4% থেকে 5%-এ বৃদ্ধি পেলেও আয় অপরিবর্তিত থাকে। তো আমাদের এই শাহরিয়ার নেওয়াজ, যিনি আমাদের ঘটক আছেন, ধরে নেই যে উনি ব্যবসা করেন, যে সেখানে 100 টাকার ব্যবসা করেন। যদি 100 টাকার ব্যবসা করেন, সেখান থেকে 4% কমিশন পান, তাহলে কমিশন কত? কমিশন কত হবে? এটা হলো ব্যবসা, এটা ব্যবসা, এটা কমিশন। 100 টাকার ব্যবসা হলে 4% কমিশনে 4 টাকা কি পাইতো? 4 টাকা তার ইনকাম হইতো, এটা তার আয়, এটা আয়। এইবার কমিশনটা হয়েছে 5%। কমিশনটা হয়েছে 5%। আয় কত বলেন তো এবার? আয় কত? কি বলছে? আয় অপরিবর্তিত। আয় অপরিবর্তিত। আগে যে আয় 4 টাকা ছিল, এখনো 4 টাকাই আছে। আয় তো বাড়ে নাই। না, চিনির মূল্য বৃদ্ধি কমার মতো অঙ্ক না, কাছাকাছি, তবে একটু ভিন্ন। একটু বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। কমিশন 4% থেকে 5% হয়েছে, আয় তো অপরিবর্তিত। আগেও 4 টাকা আয় ছিল, এখন 5% কমিশন পাওয়া সত্ত্বেও আয় 4 টাকাই আছে। তার মানে কি? তার ব্যবসা কমে গেছে। এখানে যে ব্যবসা ছিল সেটা কমে গেছে, এখন আর 100 টাকার ব্যবসা হয় না, নিশ্চয়ই আরো ব্যবসা কম হয়। এখন একটু খেয়াল করে দেখেন তো, আমরা যে এখানে হিসাবটা করছি, এই 100 এর 4% 4 টাকা, তাই নিশ্চয়ই এখানে কোনো একটা সংখ্যা হবে যার 5% নিলে 4 টাকা হবে। কোনো একটা সংখ্যা হবে যার 5% নিলে 4 টাকা হবে। সেটা আমাদের বের করতে হবে। তাহলে তার যে ব্যবসা,
এই ব্যবসার ব্যবসার 5% সমান 4 টাকা, তাহলে ব্যবসার 1% সমান 4/5। ব্যবসার 100% সমান এই গুণ 100, তাহলে কত হয়? 5 দ্বারা 100কে ভাগ করলে হয় 20, 80 টাকা। এখন তার ব্যবসা হয় 80 টাকা। আগে ছিল ব্যবসা 100 টাকার, এখন ব্যবসা হয় 80 টাকার। কত কমছে? 20 টাকা কমছে, তাই না? 20 টাকা কমছে। তার মানে তার ব্যবসা শতকরা 20% কমেছে। আমরা কি সকলে বুঝিয়াছি? গুড। এই আপনারা আবার এটা 47-এর টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিছেন, ওদিকে তো যুদ্ধ লেগে গেছে। আমি আবার বলতেছি, দেখেন, আশা করি প্রথম অংশটা বুঝছেন, যে 100 টাকার ব্যবসা হলে তার আয়, আচ্ছা কমিশনটা না লিখে এখানে লিখি আয়, আয় হয় 4 টাকা। এখন তার কমিশন, কমিশন হলো 5%, কমিশন 5%, আয় 4 টাকাই আছে। তার মানে এই যে তার যে ব্যবসা ছিল, ব্যবসার 4% সমান 4 টাকা। এখন যার, তার যে ব্যবসা হয়, সেই ব্যবসার 5% সমান 4 টাকা, সেই ব্যবসার 5% সমান 4 টাকা। তাহলে সেটাই লিখছি, ব্যবসার 5% সমান 4 টাকা, 1% সমান 4/5, 100%, ব্যবসার 100% মানে বর্তমানে ব্যবসা যা হয় তাই। তাহলে বর্তমানে ব্যবসা 80 টাকা, আগে 100 টাকা ছিল, এখন 80 টাকা, তাহলে ব্যবসা কমে গেছে কয় টাকা? 20 টাকা কমে গেছে। 100 টাকায় 20 টাকা কমছে মানে কত টাকা, কত পার্সেন্ট কমছে? 20% কমছে। হ্যাঁ, ম্যাথটা যদি আপনি অনুধাবন করতে পারেন, ফিল করতে পারেন, যেভাবেই মানে সাজানোটা, তখন ওটা ওটা কোনো ব্যাপার না, সাজাতে পারবেন। আর বইয়ে দেখেন দুইভাবেই সমাধান দেওয়া আছে, আপনারা করতে পারেন। চলেন এবার একটু ইলেকশন করি। না, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে তো প্রথম কাজটা হচ্ছে প্রশ্ন বোঝা। আপনি যদি প্রশ্ন বুঝতে পারেন তাহলে অঙ্ক কোনো ব্যাপার না। ওকে, এখানে দেখেন দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে এক প্রার্থী 62% ভোট পেয়ে জিতে, সে আবার 144 ভোটে জিতে, সে আবার 144 ভোটে জিতে। নির্বাচনে মোট কত ভোট পড়েছিল? প্রতিদ্বন্দ্বী, আচ্ছা ধরেন এখানে দুইজন প্রতিদ্বন্দ্বী, একজন হচ্ছে বিজয়ী, একজন বিজয়ী আর একজন পরাজিত। পরাজিত বানান ভুল হচ্ছে কেন? ধুর, পরাজিত, ওকে। কি বলছে? দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে এক প্রার্থী 62% ভোট পেয়ে জিতে, তার মানে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়েছে। এখন বলেন, বিজয়ী প্রার্থী যদি 62% ভোট পেয়ে জিতে, পরাজিত প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে? পরাজিত প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে? রাইট, 38% ভোট। তাহলে টোটাল ভোট কত? মোট ভোট হলো 100%। এই 100%-এর মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছে 62%, বাকি যেটা সেটা পরাজিত প্রার্থী পেয়েছে। দেখেন প্রশ্ন কি বলছে, বিজয়ী প্রার্থী 144টা ভোটের ব্যবধানে, 144টা ভোটের ব্যবধানে জিতে। তার মানে কি, এই পরাজিত প্রার্থী যতগুলো ভোট পায় তার থেকে বিজয়ী প্রার্থী 144টা ভোট বেশি পায়। এবার পার্সেন্টেজের থেকে একটু তাকাই, পরাজিত প্রার্থী পাইছে 38%, বিজয়ী প্রার্থী পাইছে 62%। এই পরাজিত প্রার্থী অপেক্ষা বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট বেশি পাইছে? কত পার্সেন্ট ভোট বেশি পাইছে? 62 থেকে 38 বিয়োগ করেন, 62 বিয়োগ 38 কত হয়? 24%, তাই না? এই 24% ভোট বিজয়ী প্রার্থী বেশি পেয়েছে বলেই সে জিততে পারছে, এই 24% ভোটের জন্য, তাই না? আবার এখানে বলছে যে না, সে 144টা ভোটে জিতছে, তার মানে এই 24% যা, 144ও তাই। তাহলে আমি বলতে পারি যে মোট ভোটের, আমি এইভাবে বলতে পারি, মোট ভোটের 24% সমান 144।
তাহলে 1% সমান এই যে ভাগ 24, 100% সমান এই যে গুণ 100। এটা হিসাব করলে অ্যান্সার চলে আসবে। 24 দ্বারা 144কে ভাগ করলে হয় 6, 6 আর 100 গুণ করলে 600। খুবই সহজ একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রিলিতে আসতে পারে, এই ধরনের অঙ্ক প্রিলিতে আসার সম্ভাবনা আছে। তবে আমাদের বইয়ে যে এই নির্বাচনের যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, প্রিলির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। প্রিলির জন্য এইরকম অঙ্ক আসবে। 44%, 64% ইকুয়াল 144 কেন হইল না? দেখেন, যদি বলতো যে বিজয়ী প্রার্থী 144টা ভোট পাইছে, 144 ভোট যদি পাইতো বিজয়ী প্রার্থী, তখন আমরা লিখতাম 62% সমান 144। আপনারা কি বুঝতে পারছেন? যদি বিজয়ী প্রার্থী, যদি প্রশ্নে বলতো যে সে 144টি ভোট পেয়েছে, যদি এই কথা বলা থাকতো 144টা ভোট পেয়েছে, তার মানে এই 62% যা 144ও তাই। প্রশ্ন কিন্তু এটা বলে নাই। প্রশ্ন বলছে দুইজনের যে ব্যবধান, সেই ব্যবধানটা হলো 144 ভোটের। এবার কি বুঝতে পারছেন? এবার ক্লিয়ার সবার? ব্যবধানটা হলো 144, এই এদের দুজনের ব্যবধানটা 144। তাহলে এদের দুজনের পার্সেন্টেজের ব্যবধান কত? 24%। এই জন্য এই ব্যবধান ইকুয়াল ব্যবধান, ব্যবধান সমান ব্যবধান আমরা নিছি। আমরা একটু পরের অঙ্কগুলো দেখি। পরের অঙ্কগুলো একটু জটিল আছে আবার বড় আছে। যেমন এই অঙ্কটা কিন্তু অনেকেই ঝামেলা করে ফেলে। এখানে এই অঙ্কটা দুই ভাবে করা যায়। বইয়ে যেভাবে করা আছে আমি সেইভাবে করাচ্ছি না, হ্যাঁ, বইয়ে যেভাবে করা আছে আমি সেইভাবে করাচ্ছি না। আগের অঙ্কে যাদের সমস্যা ছিল এই অঙ্ক দেখেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, একটি নির্বাচনে মোট ভোটারের 22% ভোট দেয় নাই। একটা অঞ্চলে যতজন ভোটার ছিল তার মধ্যে প্রতি 100 জনের মধ্যে 22 জন করে ভোট দিতে আসেনি, মানে 22% ভোট দেয় নাই। ওকে, এই হিসাবটা আমরা পরে করি। পরের অঙ্কটুকু মনে করেন এইটুকু নাই, এইটুকু নাই, ধরেন এইটুকু নাই। দুজন প্রার্থীর মধ্যে পরাজিত প্রতিদ্বন্দ্বী মানে যে হেরে গেছে, সে 21,216 ভোট পায়, এবং বিজয়ী প্রতিদ্বন্দ্বী যে জিতে, সে পরাজিত প্রার্থী অপেক্ষা 50% ভোট বেশি পায়। আবার এখানে বলছে যদি বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়ে থাকে, তাহলে ওই এলাকায় মোট ভোটার কতজন। দেখেন, এই অঙ্কটা প্রথমেই অনেকের মধ্যে মানে বড় ধরনের একটা খটকা লাগাই দিবে যে অঙ্কের মধ্যে নিশ্চয়ই ঝামেলা আছে। চলেন, বইয়ে এই 60% নিয়ে করছে, এটা বই দেখলে আশা করি বুঝতে পারবেন। আমি এবার এই 50% নিয়ে করে দেখাই আপনাদেরকে। তাহলে এখানেও আমাদের দুইজন, একজন পরাজিত আর একজন বিজয়ী, একজন পরাজিত আর একজন হচ্ছে বিজয়ী। কি বলছে? বিজয়ী প্রতিদ্বন্দ্বী যে জিতেছে, সে পরাজিত প্রতিদ্বন্দ্বী অপেক্ষা সে পরাজিত প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 50% ভোট বেশি পেয়েছে। আবার খেয়াল করেন, এইটুকু শুধু এইটুকু দেখেন, সে যে জিতেছে, সে হেরে যাওয়া প্রার্থী অপেক্ষা 50% ভোট বেশি পাইছে। যে হেরে গেছে তার যদি ভোট ধরে নেই 100%, তাহলে বলেন তো বিজয়ী প্রার্থীর ভোট কত পার্সেন্ট হবে? বিজয়ী প্রার্থী কিন্তু পরাজিত প্রার্থী অপেক্ষা 50% ভোট বেশি পাইছে। বাহ, গুড, 150%। এই পর্যন্ত সবাই তো বুঝতে পারছি। আবার সামনে একটা তথ্য দেওয়া আছে, যে হেরে গেছে, যে হেরে গেছে সে আবার 21,216 ভোট পায়। যে হেরে গেছে সে 21,216 ভোট পায়। তার মানে কি, এই 100% সমান 21,216, 100% সমান 21,216। তাহলে 150% সমান কত? এটা আমাদের বের করতে হবে। আমরা পরের পৃষ্ঠায় বের করি তাহলে। এই 100% সমান 21,216, তাহলে 1% সমান 21,216 ভাগ 100,
আমাদের 150%-এর মান বের করতে হবে। 150% সমান এই 21,216 ভাগ 100 গুণন 150। এটা হিসাব করেন। মাকসুদ আলিমা বের করে ফেলছেন 31,824। ওকে, তাহলে এখানে হইলো 31,824। এটা কে পাইলো? বিজয়ী প্রার্থী। এটা পাইলো বিজয়ী প্রার্থী 31,824। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি? তাহলে পরাজিত প্রার্থী 21,216 ভোট পাইছে, বিজয়ী প্রার্থী পাইছে 31,824 ভোট। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এগুলো রিটেনের জন্য আসবে, এগুলো প্রিলিতে আসার সম্ভাবনা খুবই কম। তাহলে এরাই তো দুইজন, আর কোনো প্রার্থী আছে? এরা দুইজন ছাড়া আর কোনো প্রার্থী নাই। তাহলে মোট কতগুলো ভোট হইল? কতগুলো ভোট? এখানে 21,216, এখানে 31,824। তাহলে কত হয়? এই 31,824-এর সাথে 21,216 যোগ করে দেন, কত হয়? যোগ করলে 0,4,0,3,5, 53,040, তাই না? 53,040। এটাই তো টোটাল ভোটার যারা ভোট দিছে। এরা কি ভোট দিছে, তাই না? এরা ভোট দিছে, নাকি এদের মধ্যে কেউ ভোট দেয়নি এরকম কেউ আছে? হ্যাঁ, টোটাল কাস্টিং ভোট এটা। মানে আমি গণনা করে দেখলাম এতজন ভোট দিছে। প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে ওই এলাকার মোট ভোটার কতজন, কতজন ভোট দিয়েছে সেইটা চায় নাই, চাইছে ওই এলাকায় মোট ভোটার কতজন। প্রথম লাইনে বলে দিছে 22% ভোট দেয়নি। আমি এখানে দেখলাম 53,040 জন ভোট দিছে। এবার দেখেন, এটা হইল মোট ভোটার, মোট ভোটার 100%, ধরে নিলাম। ভোট দেয়নি কত পার্সেন্ট? ভোট দেয়নি কত পার্সেন্ট? 22% ভোট দেয়নি। তাহলে ভোট দিছে কত পার্সেন্ট? ভোট দিছে কত পার্সেন্ট? 78% ভোট দিছে। আর আমি এখানে বের করলাম যে ভোট দিছে 53,040 জন। আমি এবার দেখলাম 53,040 জন ভোট দিছে, তাই না? 53,040 জন ভোট দিছে। তার মানে কি এই 78% সমান 53,040? তাহলে আমি লিখতে পারি 78% সমান এই 53,040। তাহলে 1% সমান এটা ভাগ 78। মোট ভোটার বের করতে বলছে, 100%-এর মান বের করতে বলছে, তাহলে গুণ 100। এটা হিসাব করলে মান বের হয়ে আসবে। কত আসে? 68,000। গুড, 68,000। এগুলো রিটেন ম্যাথ, হ্যাঁ, এগুলো রিটেনের জন্য। এগুলো নিয়ে এখন বেশি মাথা ঘামানোর দরকার নাই। এরপরে যে আরো দুইটা ম্যাথ আছে এই ভোটের, এগুলো আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। তবে এগুলো রিটেনের জন্য আপাতত আপনাদের প্রিলিটা বেশি গুরুত্বপূর্ণ। প্রিলির দিকে বেশি ফোকাস করেন, ঠিক আছে? 122% দিলে কি হতো না? 122%, 100% মোট ভোটার। খেয়াল করেন, 100% মোট ভোটার, 22% ভোট দেয়নি। আপনি 122% কোথায় পাবেন? মানে কোন লজিকে 122% নিয়ে আসবেন? এখানে কি নতুন করে 22% যুক্ত হয়েছে? এমন তো কিছু না। আচ্ছা, বিথি বলছেন স্যার তাহলে 60% দিল কেন? ওই যে কনফিউজ করার জন্য। বইয়ে দেখেন 60% দিয়ে আমরা করে দিছি। আপনাদের লেকচার বুকে দেখেন 60% দিয়ে সমাধান দেওয়া আছে, সেখানে আবার 50%-এর ইউজ নাই। এই জন্য আমি শুধু এখানে 50%-এর ব্যবহারটা দেখাই দিলাম আপনাদের। আসতো আসতো, বইয়ে দেখেন, বইয়ে বইয়ে আপনাদের লেকচার বুকে দেখেন, লেকচার বুকে দেখেন 60% ধরে অঙ্কটা করা আছে। আপনারা এই প্রশ্ন করবেন দেখে বইয়ে একটা নিয়মে করা আছে, একটা একটা ধরে করছে, আমি আরেকটা ধরে করাই দিছি। তাহলে বাকিগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কোথাও সমস্যা হলে আমি তো আছি। টাইপ 13, 100 - 60 হলো কেন? একজন যদি 60% পায় আর একজন 40% পাবে, তাহলে ওই জন্য 100 থেকে 60 বিয়োগ করছে।
এই 78 - 60 হবে না, আপনারা গুলাই ফেলতেছেন। এই প্রশ্নটা গুলানোর মতোই প্রশ্ন, তবে এগুলা নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নেই, এগুলা রিটেন ম্যাথ। চলেন আমরা টাইপ 13-এ যাই, কর বা কমিশন নির্ণয়, খুব সহজ একটা টাইপ। একজন গাড়ির দালাল গাড়ির বিক্রয় মূল্যের উপর 6% কমিশন দেয়। একটি গাড়ি বিক্রি করিয়ে দিয়ে যদি সে 8,880 টাকা পায়, তাহলে গাড়ির বিক্রয় মূল্য কত? ধরে নেই এই বিক্রয় মূল্য হলো 100%, তাহলে কমিশন কত পার্সেন্ট? কমিশন 6%। এখানে আবার কি বলছে, কমিশন কত? সে কমিশন পাইছে 8,880 টাকা, তাহলে কমিশন 8,880 টাকা। তার মানে কি 6%-এর মান 8,880 টাকা দেওয়া আছে। গাড়ির বিক্রয় মূল্য বের করতে বলছে, মানে 100%-এর মান বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্যের 6% সমান 8,880, 1% সমান ভাগ 6, 100% সমান গুণ 100। এটা হিসাব করলে অ্যান্সার পেয়ে যাবেন। এখানে কিন্তু 6% সমান 8,880, 106 নয় কিন্তু, অথবা 96 নয় কিন্তু, এগুলো নয় কিন্তু, কারণ এটা কমিশন। 6% এইটারই মান হচ্ছে এটা 1,48,000। ওকে, 1,48,000। এরপরটা, বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল? ধরে নেই এই পূর্বের বেতন 100%, বর্তমান বেতন, বর্তমান বেতন কত, 30% হবে নাকি 130% হবে? একটু আগে কিন্তু শুধু 6% লিখছি। এই এই 130% বলতেছেন কেন আপনারা? ওকে, আচ্ছা ঠিক আছে, আপনারা বলছেন যেহেতু, তাহলে 130%ই হবে। আর দেখলো যে বেতন বৃদ্ধি পাওয়ার পর তার বেতন হইল 11,050 বর্তমানে, তাহলে বর্তমান বেতন এইটা। আবার দেখলাম যে 130%, তার মানে 130% সমান এই 11,050। আমার বের করতে বলছে পূর্বে তার বেতন কত, মানে 100%-এর মান বের করতে বলছে। তাহলে 1% সমান এই যে ভাগ 130, 100% সমান এর সাথে 100 গুণ। এটা হিসাব করলে পেয়ে যাবেন। এইটা এবার আপনারা সবাই করুন তো দেখি। কেউ বই দেখবেন না, বই না দেখে এটা অ্যান্সার করুন তো দেখি। ওকে, থ্যাংক ইউ। ভর্তুকি মানে কি? ভর্তুকি সরকার থেকে যেটা দেওয়া হয়। আচ্ছা, হোমওয়ার্ক হোমওয়ার্ক নিয়ে আপনাদের অত টেনশন করতে হবে না, কারণ আমি খুব বেশি হোমওয়ার্ক দিচ্ছি না। আর যেহেতু এগুলো আপনাদের বই করাই আছে, কোনো সমস্যা হলে আপনারা এমসিকিউ এমসিকিউ সেকশনে দিয়ে আমাকে মেনশন দিতে পারেন, আমি দেখব। মেনশন দিলে মিস যাবে না। ওকে, আপনারা অনেকেই পারছেন, থ্যাংক ইউ। আমরা তাহলে এটা আর না করি, সর্বশেষ টাইপ আজকের, টাইপ 14। আমরা দেখি একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের 30% এবং মহিলা কর্মকর্তাদের 50% বিবাহিত। ওকে, অ্যান্সার অ্যান্সার 6, আগেরটার অ্যান্সার 6। যদি ওই কোম্পানির মোট কর্মকর্তাদের 40% মহিলা হয়, তবে ওই কোম্পানির শতকরা কতজন অবিবাহিত? আমরা যদি মোট কর্মী মোট কর্মী 100 জন ধরে নেই, হ্যাঁ, মোট কর্মী 100 জন, তাহলে এই 100 জন কর্মীর মধ্যে কি বলছে এখানে, এটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের 30%, মহিলা কর্মকর্তাদের 50% বিবাহিত। এরপরে বলছে ওই কোম্পানির মোট কর্মকর্তার 40% মহিলা, তাহলে মহিলা কতজন? এই যে মোট কর্মকর্তার 40% মহিলা, তাহলে মহিলা 40 জন। ওকে, মহিলা পেয়ে গেলাম। এরপরে কি বলছে? বলছে মহিলা কর্মকর্তাদের 50% বিবাহিত, মহিলা কর্মকর্তাদের 50% বিবাহিত। খেয়াল করে দেখেন, মোট কর্মীর যদি 100 জন হয়, মহিলা যদি 40 জন হয়, পুরুষ কয়জন? পুরুষ কয়জন? পুরুষ 60 জন। এবার মহিলা 40 জন, পুরুষ 60 জন। খেয়াল করে দেখেন, মহিলার 50% বিবাহিত,
তাহলে এখান থেকে বিবাহিত বিবাহিত মহিলা কতজন আছে? এই 40 এর 50%, 40 এর 50% সমান 20 জন। আর বিবাহিত পুরুষ বলছে 30% পুরুষ বিবাহিত, তাহলে মোট 60 জন। তাহলে 60 এর 30% কত হয়? 18 জন। তাহলে দেখেন টোটাল বিবাহিত কয়জন? টোটাল বিবাহিত হলো কয়জন? মহিলা 20 জন, পুরুষ 18 জন, তাই না? মহিলা 20, পুরুষ 18, টোটাল 38 জন বিবাহিত। তাহলে অবিবাহিত 62 জন, তাই না? অবিবাহিত 62 জন। 100 জনের মধ্যে 62 জন অবিবাহিত, তার মানে 62% অবিবাহিত। এই যে মোট কর্মী জন না ধরে 100 জন ধরলে, এই যে অবিবাহিত 62 মানে এটাই 62%, এটাই অ্যান্সার। এই হলো সুবিধা। পুরুষ 60 জন কেন? 40 জন, 100 জনের মধ্যে 40 জন মহিলা হইলে পুরুষ কয়জন হবে? তানিয়া চৌধুরী বলেন তো, 100 জনের মধ্যে যদি 40 জন মহিলা হয়, পুরুষ কয়জন হাত থাকবে তাহলে? ওকে, পরের ম্যাটটা দেখি। ছোটনের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখলো যদি তার বেতন 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত, তাহলে তার মাসিক বেতন হইতো 72,150 টাকা। ছোটনের বর্তমান মাসিক বেতন কত? বর্তমান মানে কত? এই যে 9% বেড়ে যাওয়ার পর বেতন কত সেটা। ওকে, ধরে নেই যে ছোটনের ছোটনের পূর্বের মাসিক বেতন, পূর্বের পূর্বের মাসিক বেতন 100%। এখন বাড়ছে কয় পার্সেন্ট? 9%। 9% বাড়ার পর এখন তাহলে তার বেতন কত পার্সেন্ট হবে? 9% বাড়ার পর এখন তাহলে তার বেতন কত পার্সেন্ট হবে? 109%, তাই না? এখন তাহলে বেতন হবে 109%। কিন্তু প্রশ্নে বলছে যদি বেতনটা 11% বাড়তো, যদি 11% বাড়তো, তাহলে তার বেতন হইতো 72,150। যদি বেতনটা 11% হইতো, তাহলে তার বেতন হইতো 111%। কিন্তু প্রশ্ন বলছে তাহলে তার বেতন হইতো 72,150। খেয়াল করে দেখেন, এটাই তো বলছে প্রশ্নে। প্রথমত 9% বাড়ছে মানে 109% হয়েছে, এটা হলো বর্তমান বেতন, এটা বর্তমান। কিন্তু সে দেখলো যদি 9% না হয় 11% হইতো, অর্থাৎ 111%, তাহলে বেতন হইতো 72,150। তাহলে আমরা লিখতে পারি যে 111% সমান এই 72,150, 1% সমান এই 72,150 ভাগ 111। আমাদেরকে বের করতে বলছে ছোটনের বর্তমান মাসিক মাসিক বেতন কত, পূর্বের নয় কিন্তু। যদি পূর্বের মাসিক বেতন বলতো তাহলে 100%-এর মান বের করতাম। যেহেতু বলছে বর্তমান মাসিক বেতন মানে বর্তমানে 9% বৃদ্ধি অবস্থায় আছে, মানে 109%-এর মান বের করতে বলছে। তাহলে আমরা বের করব 109% সমান, এটার সাথে 109 গুণ করে দেন। গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। কত আসে? 70,850। ওকে, তাহলে 70,850 টাকা, এটাই অ্যান্সার। জটিল না তো, একদম সহজ। 11%, দেখেন 11% বেড়ে 72,150 হয়েছে, তার মানে কত? 111% সমান এত। এখন বের করতে বলছে 109% সমান কত, সহজ হিসাব। ও কাটাকাটিটা, কাটাকাটি এখন একটা আপনাদেরকে আয়ত্ত করতে হবে, নিজেরা বুঝতে হবে। এই 11% বোঝেননি? কি বোঝেন না 11%? প্রশ্নে বলছে কি যদি 11% হইতো, 11% যদি বাড়তো, মানে 9% না বেড়ে 11% যদি বাড়তো, মানে 111% হইতো, তাহলে তখন বেতন হইতো 72,150। হ্যাঁ রাইট, ম্যাথ তো এটাই। ম্যাথ
অঙ্ক যে করতে করাটা যে খুব কৃতিত্বের তা তো না, অঙ্কটা বোঝাটা হচ্ছে কৃতিত্বের। আপনি যদি বুঝতে পারেন তাহলে অঙ্ক করা তো কোনো ব্যাপারই না। অঙ্ক বোঝা মানে আপনার 90% ডান, বাকি 10% হচ্ছে আপনার হিসাব, বাকি 10% হিসাব। রাজীব পূর্বের বেতনও বের করে ফেলছেন। থ্যাংক ইউ। ও, লেকচার বুকে, লেকচার বুকে ওই যে প্রথমে পূর্বের বেতন বের করছে, পূর্বের বেতন বের করে তখন আবার এই যে 109%-এর মান বের করছে। লেকচার লেকচার বুকে একটু ঘুরাইছে আর কি। এই ম্যাথটা হয়তো বা আমি সেইভাবে দেখতে পারিনি, এই জন্য একটু ঘুরানো আছে। ওকে, এর পরের ম্যাথটা আমি করে দিচ্ছি না, এটা আপনারা নিজেরা করবেন, হ্যাঁ। বইয়ে সমাধান দেওয়া আছে, আপনারা নিজেরাই করবেন। থ্যাংক ইউ।